হ্যাপি নিউ ইয়ার মাদ্রিদ সাপোর্টারদের জন্য। এইমাত্র আমি রিয়াল বেটিসের খেলাটা দেখলাম। কংগ্রাচুলেশন ফর মাদ্রিদ, 5-1 গোলে আমরা জিতে গেছি। এখন যেটা বলবো যে মাদ্রিদের আজকের খেলা মানে অ্যাটাকিং যে সাইডটা ছিল সেটা আমার হিসাবে আজকের খেলা অনেকটাই পারফেক্ট কাজ করেছে। মিডফিল্ডে কিছু ভুল ছিল আর ডিফেন্সিভ কিছু ভুল ছিল। আর আজকে আমি একটা জিনিস অনেকদিন ধরে তো মাদ্রিদের খেলা দেখি প্রায় নিয়মিতই, তো আজকে এই কথাটা আমি বলতে চাচ্ছি না, বলার সাহসও পাই না। শুরুর দিকে যখন ক্রিস্টিয়ানো রোনালদো যখন রিয়াল মাদ্রিদ ছাড়লো, তখন ভিনিসিয়াস জুনিয়রকে যখন চান্স দিল, তখনকার দিকের কথা আমার আজকে কিছু মনে গেল। যাই হোক, আমি পয়েন্ট ওয়াইজ কথা বলি। প্রথমে আজকে যে খেলাটা খেলেছে, প্রথমে দেখবে গঞ্জালো গার্সিয়া, তিনি করিম বেনজেমা, একাধারে CR7 এদের কথা মনে করে দিয়েছে। তাদের যে একটা দুর্দান্ত লেভেলের ফিনিশ, প্রথমে বিশেষ করে CR7 আর করিম বেনজেমার কথা আমার মনে পড়ে গেছে গঞ্জালো গার্সিয়ার কথা দেখে, খেলা দেখে। কারণ তিনি কি করছে, প্রথমে একটা পিওর হেড দিয়ে গোল দিছে, তারপরে লেফট ফুট, তারপরে গোলটা রাইট ফুট। পিওর নাম্বার 9 হলো গঞ্জালো গার্সিয়া। আর কথা বলবো ডিফেন্সিভে, কারারাস, রুডিগারও আজকে কিছু সিলি মিস্টেক করেছে, আর এসেন্সিও একটা গোল করছে, যদিও একটা বিগ মিস্টেক করেছিল, যেখানে আপনারা দেখবেন রিয়াল বেটিসে একটা রান মেক করে ম্যানটাকে মার্কিং করবেন, তাতে সেখানে স্লাইড করার ধরন দেখে তিনি ম্যানটাকে একবারে ফ্রি করে দেয়, সেটা একটা বলছিল। আর ফেদে ভালভার্দে তো আসলে সে তার পজিশন ওয়াইজ খেলে না, তার অনেক কিছু ভুল আছে, আবার তার অনেক কিছু ভালো দিকও আছে। চুয়ামেনি ভালো খেলেছে মোটামুটি। ওদিকে আছে আপনার চুয়ামেনি, কামাভিঙ্গা ভালো মানের বল প্লেইং খেলাটা খেলেছে আজকে মিডফিল্ডে। বেলিংহাম সেম, কিন্তু বেলিংহামের একটা জিনিস আমার খুব অপছন্দ, যে কুইক বল ডেলিভারি দেওয়া, বা তিনি সেটা কেন দেয় না আমি সেটা জানি না। আর রদ্রিগো দুর্দান্ত, গঞ্জালো গার্সিয়াও দুর্দান্ত খেলেছে। আর বরাবর আমাদের গোলকিপার যেভাবে আমাদের পারফর্ম করে থাকে এবং সাপোর্ট করে থাকে, সেটা আজকেও তার ব্যতিক্রম হয়নি। এখন আমি কিছু মাদ্রিদের প্রবলেম সম্পর্কে বলবো, যেটা আমার কাছে মনে হচ্ছে যে সেটা আগে গেলে আরো বড় আকার ধারণ করবে। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে ভিনিসিয়াস জুনিয়রের কিন্তু শুরুর দিকে আমি যখন খেলাগুলো দেখতাম, যখন মাদ্রিদে তিনি নিয়মিত না, আস্তে আস্তে ডে বাই ডে করিম বেনজেমার সাথে যখন খেলে, তখন দেখতাম তিনি কি করতো, বেশি, আমরা যেটাকে বলি বেশি পাকনামি, যখন বল ড্রিবলিং এর বা স্কিলের প্রয়োজন, তখন বল ড্রিবলিং স্কিল করা বাদ দিয়ে তখন বলটা লিঙ্ক আপ প্লে করতো। আর যখন ড্রিবলিং এর প্রয়োজন,
তখন সে মানে বিপরীতটা করতো। সেম সেম প্রবলেমটা আমি বর্তমানে ভিনিসিয়াস জুনিয়র মাঝে দেখতে পাচ্ছি। আর একটা কথা, মেজর ইস্যু যেটাকে আমার মনে হয়েছে, ভিনি আর মানে কিলিয়ান এমবাপ্পের ভিতর একটা মানে এটা ড্রেসিং রুমে আমি জানি না কি, কিন্তু ইগোর লড়াই আছে। ইগোর লড়াই আছে কি করে আমি বুঝতে পারলাম, দেখেন একই বনে কিন্তু বা একই গ্রাউন্ডে কিন্তু দুইজন রাজা বাদশাহ বা তাদের শাসন করার ক্ষমতা, তারা কিন্তু থাকতে পারে না। তারা থাকলেও সেখানে সংসারটা বেশি দিন টিকে না। সেটা আমরা পিএসজিতে দেখেছি। এমবাপ্পে, নেইমার, মেসি, তাদের সাথে সেম। এখানেও আমার সম্ভবত মনে হচ্ছে এই প্রবলেমটা। কারণ খেয়াল করলে দেখা যায় যে আজকে কিন্তু এমবাপ্পে নেই, কিন্তু আজকের ম্যাচটা আমরা বড় উইন করেছি, কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের কিন্তু প্রবলেম আজকেও রয়ে গেছে। এইটা মাদ্রিদের সমস্যার সমাধান করতে হবে। কারণ মাদ্রিদ এমন একটা ক্লাব যেখানে দ্রুত সাফল্য, লং টাইম প্রজেক্ট করবেন তারপর সাফল্য, এরকম না বিষয়টা। মাদ্রিদ আপনাকে সময় দিবে 1 মাস, 2 মাস, 3 মাস, তারপরে আপনার কাছ থেকে সাফল্য চাইবে। এখানে আমার প্রবলেম ভিনিসিয়াস জুনিয়র অথবা কিলিয়ান এমবাপ্পে, দুইজনের একজনকে সেল করে দেওয়া। সেটা হতে পারে কিলিয়ান এমবাপ্পে, সেটা হতে পারে ভিনিসিয়াস জুনিয়র। আর ভিনির ভিতরে ভিনির আচরণও আজকে আমার মাঠ থেকে যখন তাকে 14 মিনিট বা 15 মিনিট আগে উঠাই নিল, তখনও আমার কাছে সেটা, আমি মাদ্রিদ ফ্যান হিসেবে বলছি, সেটা আমার কাছে একদম ভালো লাগে নাই। আর অহেতুক যে রিয়াল বেটিস যে গোল দিছে, তা 30 সেকেন্ড আগে দেখবেন কি ভিনিসিয়াস জুনিয়র একটা বল ড্রিবলিং করতে যেয়ে মিস করছে, আবার মানে পরে যে ফাউলের আবেদন করছে। প্লেয়ারদের মানে মেন্টালি যে একটা খেলার দিকে মনোযোগ, সেটা অন্যদিকে মানে অহেতুক আবেদন করে অন্যদিকে সরে যায়। এইসব কারণে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ ছাড়া উচিত। রিয়াল মাদ্রিদ ভোটেরও একটা দ্রুত ডিসিশন নেওয়া উচিত। ভিনিসিয়াস জুনিয়রকে তার পারফর্ম অনুযায়ী তাকে স্যালারি দিয়ে তাকে সেকেন্ড ম্যান হিসাবে রাজি করানো উচিত, আর অন্যথায় তাকে সেল করে দেওয়া উচিত। দেখেন আজকে আমাদের নাম্বার 9-এর প্রবলেম ছিল, কিলিয়ান এমবাপ্পে কিন্তু গোল করে, কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি সান্তিয়াগো বার্নাব্যুতে, যে গঞ্জালো গার্সিয়া তিনি গোল করার পাশাপাশিও মিডফিল্ড এসে অপোনেন্ট রিয়াল বেটিসের প্লেয়ারের কাছ থেকে বল নিয়ে নিচ্ছে, প্রেস করছে। সেটা কিন্তু এমবাপ্পের ভিতরে মিসিং। হ্যাঁ, এমবাপ্পে অনেক গোল করবে, অনেক ইন্ডিভিজুয়াল পারফর্ম দিবে, গঞ্জালো গার্সিয়া প্রতিদিন এরকম খেলতে পারবে না, ঠিক আছে। আমি যেটা আমার ওপিনিয়ন বলছি যে ভিনিসিয়াস জুনিয়র হয়তো বেঞ্চে বসিয়ে ভিনিসিয়াস জুনিয়র যে সাইডটাতে খেলে সেই সাইডে এমবাপ্পে, নাম্বার 9 হিসেবে গঞ্জালো গার্সিয়া, ওদিকে রদ্রিগো। এই রদ্রিগো আমাকে যদি খেলে পার্সোনালি বলা হয় ভিনির থেকে কে বেটার, আমি নিজে শুরুর দিন থেকে একদম দুজনের ক্যারিয়ারের শুরুর থেকেই আমি রদ্রিগোর পক্ষে ছিলাম। হ্যাঁ, ভিনিসিয়াস জুনিয়র আমাদেরকে অনেক জয় উপহার দিয়েছে, অনেক কিছু করেছে, কিন্তু ভিনিসিয়াস জুনিয়র বর্তমান পারফরমেন্স, বর্তমান মানে
বর্তমান কি বলবো আর কি, বর্তমানের যে পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে, মাঠের বাইরে, তারপর হচ্ছে গিয়ে আপনার আজকেও যে সাবস্টিটিউট হলো তখনকার, আর খেলা বাঁশি বাজার সাথে সাথে সে টানেল দিয়ে চলে যাচ্ছে, এগুলো একদম মাদ্রিদের ফ্যান হিসাবে 2008-9 থেকে খেলা দেখি নিয়মিত, এই হিসাবে আমি কখনো মেনে নিতে পারি না। পেরেজ ও বোর্ডের দ্রুত একটি সিদ্ধান্ত নেওয়া উচিত ভিনিসিয়াস জুনিয়রের বিষয়ে অথবা কিলিয়ান এমবাপ্পের বিষয়ে। আর আমার মনে হয় না এমবাপ্পেকে তারা ছাড়বে বা এমবাপ্পে রিয়াল মাদ্রিদ থেকে যাবে। এখানে ভিনিসিয়াস জুনিয়রেরই সম্ভবত মাদ্রিদে থাকার সম্ভাবনা নেই। এখন আমি কথা বলতে চাই যে মাদ্রিদের দাঁড়ানোর সময় জাভি আলোনসোর পজিশন বা ট্যাকটিক্স নিয়ে আপনি তো প্রায় 3 মাস হলো, 3 মাসের অধিক, সম্ভবত 4 মাস অধিক সময় পেয়েছেন। আপনি আপনার ট্যাকটিক্সটা কি? আপনি এখনো কোন পজিশনে কাকে খেলবেন? আপনি সাবস্টিটিউট করতেছেন আর্দাগুলারকে ডিফেন্সিভ, আর্দাগুলারকে একদিন ডিফেন্সিভ মিডফিল্ডে খেলাচ্ছেন, একদিন অ্যাটাকিং মিডফিল্ডে খেলাচ্ছেন, আরেকদিন উইংয়ে খেলাচ্ছেন। এটা একটা ডিসিশনে আসা উচিত সকল প্লেয়ার, শুধু আর্দাগুলার নয়। আর আপনার পজিশন এখনো কোন পজিশনে আপনার সেরা পজিশন, কোন পজিশনে আপনি ভালো সাপ্লাইটা দিলেন, সেটা এখনো বাইর করতে পারে নাই মাদ্রিদে এসে। আর সুখবর হচ্ছে মাদ্রিদের জন্য যে অনেকগুলো প্লেয়ার দেখলাম, কারবাহাল, তারপরে হলো ফারান মেন্ডি, এরা ব্যাক করেছে ইনজুরি থেকে। তো দেখা যাক, এই মাসটা আমাদের মাদ্রিদ ফ্যানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একদম গুরুত্বপূর্ণ। এখানে এই মাসে যদি আমরা পয়েন্ট লুজ করি তাহলে লা লিগার আশা ছেড়ে দিতে হবে। লা লিগা শুধু না, আমি বলবো যে এই মাসটাই আমাদের এই 25-26 সিজনে আমাদের কি কি জিতবো বা জেতা উচিত সেটা বোঝা যাবে প্রায়। ওদিকে বার্সেলোনার তো সম্ভবত সুদিন ফিরে আসার আশা হয়েছে বা এসে পড়েছে, আমি বলবো এসে পড়েছে। অনেকদিন পর তাদের একটা গোলকিপার মনমতো হয়েছে, তারপর তাদের যে খেলা, যে এনার্জি, সেটা অনেক প্রশংসনীয়। দেখা যাক সিজন শেষে মাদ্রিদ আর বার্সেলোনার ভিতরে কি হয়। ভিডিওটি ভালো লাগলে মাদ্রিদ ফ্যানরা যদি তাহলে আমার নিয়মিত কথা শুনতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।